আচ্ছা, ভাবুন তো, এক বৃষ্টি ভেজা দিন, ইতালির একটা হোটেল আর এক আমেরিকান দম্পতি। বাইরে থেকে দেখলে আর্নেস্ট হেমিংওয়ের ক্যাট ইন দ্য রেইন গল্পটা খুবই সাধারণ মনে হতে পারে, কিন্তু এই সাধারণ গল্পের আড়ালেই কিন্তু লুকিয়ে আছে এক গভীর মানসিক জগতের রহস্য, যা আমাদের ভীষণভাবে ভাবিয়ে তুলবে। তো চলুন আজ আমরা একসাথে ডুব দেব সেই রহস্যের গভীরে। গল্পের শুরুটা দেখুন, কি ভীষণ সাদামাটা। এক আমেরিকান নারী হোটেলে জানালা দিয়ে দেখছে বৃষ্টিতে একটা বিড়াল ভিজছে, আর সে মন থেকে চাইছে বিড়ালটাকে উদ্ধার করতে। ব্যাস এটুকুই? নাকি এই ছোট্ট একটা ইচ্ছার পেছনে লুকিয়ে আছে এক নারীর অপূর্ণ জীবনের বিশাল এক শূন্যতার গল্প? প্রশ্নটা তো ঠিক এখানেই। একটা বিড়ালকে নিয়ে লেখা এত সাদামাটা একটা গল্প কেন বিশ্বসাহিত্যের একটা মাস্টারপিস হয়ে গেল? কি এমন জাদু আছে এর মধ্যে? চলুন সেই জাদুর খোঁজে গল্পের আরও গভীরে যাই, এর এক একটা স্তর খুলে দেখি। এই রহস্যের সমাধানের চাবিকাঠিটা আসলে লুকিয়ে আছে হেমিংওয়ের নিজের লেখার কৌশলের মধ্যেই। তার একটা অসাধারণ দর্শন ছিল, যা খুব সাধারণ ঘটনাকেও অসাধারণ করে তুলতে পারত, আর সেটাই হলো আমাদের প্রথম সূত্র। ভাবুন তো, একটা বিশাল আইসবার্গের কথা। তার খুব সামান্য একটা অংশই আমরা পানির উপরে ভাসতে দেখি, তাই না? কিন্তু তার আসল বিশাল অংশটা তো লুকিয়ে থাকে পানির নিচে। হেমিংওয়ের লেখার স্টাইলটাও একদম এমনই, যাকে বলা হয় আইসবার্গ থিওরি। মানে, গল্পে আমরা যা কিছু পড়ছি তা তো কেবল ওপরের অংশ। আসল আবেগ, কষ্ট আর গভীর অর্থটা সেটা লুকিয়ে থাকে লাইনের ফাঁকে ফাঁকে, যা আমাদের নিজেদেরকেই খুঁজে বের করতে হয়। তার মানে দাঁড়ালো, এই গল্পে যা বলা হচ্ছে তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো যা বলা হচ্ছে না। স্ত্রীর ওই নীরবতা, তার স্বামী জর্জের ওই উদাসীনতা, এখানে কিন্তু লুকিয়ে আছে আসল গল্পটা। তাহলে প্রশ্ন হলো, এই না বলা কথাগুলো, এই নীরবতার ভাষা আমরা বুঝব কি করে? আর সেই নীরবতার ভাষা বোঝার জন্যই আমাদের প্রয়োজন দ্বিতীয় সূত্রের। এবার আমরা একটু ডিটেকটিভের মতো করে গল্পের কোডগুলো ভাঙার চেষ্টা করব। প্রতিটি প্রতীক, প্রতিটি চরিত্রকে বিশ্লেষণ করে আমরা পৌঁছে যাব এই রহস্যের একেবারে কেন্দ্রে। গল্পের মাঝখানে খেয়াল করে দেখুন, দুজন পুরুষ চরিত্র আছে। একজন হলো স্বামী জর্জ, যে নিজের বইয়ের জগতে এতটাই মগ্ন যে স্ত্রীর দিকে একবার ভালো করে ফিরেও তাকাচ্ছে না। আর অন্যজন হলেন হোটেলের মালিক পাদ্রোনে। তার সামান্য সম্মান একটু মনোযোগী ওই নারীর কাছে অনেক বড় একটা পাওয়া হয়ে ওঠে। এই দুজনের আচরণের পার্থক্যটাই কিন্তু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ওই নারীর জীবনে ঠিক কিসের অভাব। আর এখানেই তো গল্পের আসল ম্যাজিকটা। ওই যে বিড়ালটা, ওটা কিন্তু শুধু একটা পশু নয়, ওটা হলো স্ত্রীর মনের ভেতরের সেই উষ্ণতা, সেই কোমলতা আর ভালোবাসা পাওয়ার একটা তীব্র আকাঙ্ক্ষা। বাইরের এই ঝমঝম বৃষ্টিটা আসলে তার মনের ভেতরের কান্নারই প্রতিচ্ছবি, তার একাকিত্ব আর শীতল সম্পর্কের প্রতীক। আর হোটেলের সামনের ওই যুদ্ধস্মৃতিস্তম্ভ, ওটা তো তাদের মৃতপ্রায় আবেগহীন সম্পর্কেরই একটা স্থির ভাস্কর্য ছাড়া আর কিছুই না। শুধু এই একটা লাইনেই যেন তার ভেতরের সব কষ্ট, সব যন্ত্রণা বেরিয়ে আসে। ছিলের মতো দেখতে দেখতে আমি ক্লান্ত। এটা কিন্তু শুধু চুল নিয়ে একটা সাধারণ অভিযোগ নয়, এটা হলো তার হারিয়ে যাওয়া নারীত্ব, তার উপেক্ষিত পরিচয়ের জন্য এক ডেসপারেট কান্না। সে আবার নারী হয়ে উঠতে চায়, যা তার স্বামী জর্জের চোখেই পড়ে না। জর্জের সাথে কথা বলার সময় তার চাওয়াগুলো একবার খেয়াল করুন। লম্বা চুল, নিজের রূপোর বাসনে খাওয়া, কোলে একটা বিড়াল ছানা। আপাত দৃষ্টিতে এগুলো কত সাধারণ, কত ছেলেমানুষী আবদার মনে হচ্ছে, তাই না? কিন্তু একটু গভীরে গেলেই বোঝা যায় এই সাধারণ চাওয়ার আড়ালে আসলে লুকিয়ে আছে এক অসাধারণ শূন্যতা। না, এগুলো মোটেও শুধু জিনিস নয়, এগুলো হলো তার আত্মার কান্না। এগুলো হলো এক উপেক্ষিত নারীর নিজের পরিচয় ফিরে পাওয়ার, একটু ভালোবাসা আর যত্নে ভরা জীবনের জন্য তীব্র আকুতি। তার বলা প্রতিটি কথাই যেন তার ভেতরের বিশাল শূন্যতাকে ভরিয়ে তোলার এক একটা ব্যর্থ চেষ্টা। এতক্ষণ আমরা যা যা আলোচনা করলাম তা গল্পের একটা দিক, কিন্তু গল্পের আসল আহা মুহূর্তটা কিন্তু এখনও বাকি। কারণ এই গল্পের শেকড় লুকিয়ে আছে হেমিংওয়ের নিজের জীবনে। চলুন এবার সেই বাস্তবতার মুখোমুখি হওয়া যাক। জানেন, গল্পের ওই আমেরিকান নারী চরিত্রটা আসলে কাল্পনিক নয়। তিনি হলেন হেমিংওয়ের প্রথম স্ত্রী, হ্যাডলি রিচার্ডসন। প্যারিসে থাকার সময় হ্যাডলি ঠিক এভাবেই একা আর উপেক্ষিত বোধ করতেন। তার সেই না পাওয়া ভালোবাসা, সেই একাকিত্বকে হেমিংওয়ে অমর করে রেখেছেন এই গল্পের পাতায়। আর সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হল, হ্যাডলির জীবনের কষ্ট আর গল্পের ভাষা কিভাবে মিলেমিশে এক হয়ে গেছে। হ্যাডলির নিজের বলা এই কথাগুলোই হেমিংওয়ে প্রায় হুবহু তুলে ধরেছেন তার গল্পে। এর চেয়ে বড় প্রমাণ আর কি হতে পারে যে এই গল্প আসলে হ্যাডলিরই না বলা কষ্টের এক জীবন্ত তুলিল। কিন্তু প্রশ্ন হল, হ্যাডলির এত ব্যক্তিগত একটা গল্প কেন আজ প্রায় ১০০ বছর পরেও আমাদের এত ছুঁয়ে যায়?
কারণটা খুব সহজ। হ্যাডলির অনুভূতির মধ্যে আমরা আসলে নিজেদেরই প্রতিচ্ছবি খুঁজে পাই। ওই একাকিত্ব, ওই ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা, এগুলো তো আমাদের সবারই জীবনের গল্প। তাই এই গল্পটা আর শুধু জর্জ বা হ্যাডলির থাকে না, এটা আমাদের সবার গল্প হয়ে ওঠে। এটা সেই সার্বজনীন অনুভূতিগুলোর গল্প, যখন আমরা একা বোধ করি, যখন মনে হয় আমাদের কেউ বুঝছে না, যখন আমরা শুধু একটু ভালোবাসা আর মনোযোগের জন্য ছটপট করি। এই চিরন্তন অনুভূতিগুলোই গল্পটিকে কালজয়ী করে তুলেছে। শেষ পর্যন্ত হেমিংওয়ে আমাদের সবার সামনেই যেন একটা আয়না ধরেছেন। এই গল্পটা আমাদের নিজেদের দিকে তাকাতে শেখায় আর ভাবতে বাধ্য করে আমাদের প্রত্যেকের জীবনে সেই বৃষ্টির বিড়াল কোনটা, সেই ছোট কিন্তু তীব্র কোনো ইচ্ছা বা অপূর্ণতা যা পূরণ করার জন্য আমাদের মনটা সবসময় আকুল হয়ে থাকে।